বাংলাদেশের সিমেন্ট সেক্টর সত্যি বলতে বিনিয়োগকারীদের জন্য এটা একটা দারুণ ইন্টারেস্টিং জায়গা। একদিকে যেমন হিউজ পটেনশিয়াল, ঠিক তেমনি অন্যদিকে আবার বেশ কিছু বড় বড় চ্যালেঞ্জও আছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই দুটো দিকই একটু গভীরভাবে দেখার চেষ্টা করি। আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই ধরনের অ্যানালিসিস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর ভবিষ্যতের সব আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরও দ্রুত আপডেট পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, পুঁজিবাজার কিন্তু সবসময়ই ঝুঁকিপূর্ণ, তাই যে কোনো বিনিয়োগের আগে অবশ্যই নিজে ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। চলুন শুরুতেই একটা সংখ্যা দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ৪৯%। ভাবা যায়? এটাই হচ্ছে আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি ইউটিলাইজেশন রেট। সোজা কথায় কোম্পানিগুলোর যা উৎপাদন করার ক্ষমতা আছে তার অর্ধেকেরও বেশি কিন্তু খালি পড়ে থাকছে, কোনো কাজেই লাগছে না। এটা কিন্তু এই সেক্টরের অদক্ষতার একটা বেশ ভয়াবহ চিত্র। এখন প্রশ্ন হলো, কেন এই অবস্থা? কেন এত বড় একটা ক্ষমতা অব্যবহৃত থাকছে? উত্তরটা হলো ওভার সাপ্লাই, মানে প্রয়োজনের চেয়ে অনেক বেশি যোগান। চাহিদার তুলনায় এই ইন্ডাস্ট্রির উৎপাদন ক্ষমতা দ্বিগুণেরও বেশি। ব্যাপারটা আসলে ১০৫.৩% ওভার সাপ্লাইয়ের মতো দাঁড়িয়েছে। চলুন এই সমস্যাটা নিয়েই এখন একটু গভীরে যাওয়া যাক। তো এই যে বিশাল একটা প্রতিযোগিতার বাজার, এখানে আসলে কারা খেলছে, মানে মূল প্লেয়ার কারা, আর এই বাজারের আকারটাই বা ঠিক কত বড়? চলুন এবার সেই ল্যান্ডস্কেপটা একটু দেখে নেওয়া যাক। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এত ওভার সাপ্লাইয়ের সমস্যার পরেও বাজারটা কিন্তু একেবারে থেমে নেই, বরং এটা বাড়ছে। দেখুন ২০২৫ সাল নাগাদ বাজারের আকার দাঁড়াবে প্রায় $৫২৩.২ মিলিয়ন, আর ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছর মানে ২০২৯ সাল পর্যন্ত এটা প্রতি বছর ৪.৩% হারে বাড়তে থাকবে। তার মানে চাহিদা কিন্তু ঠিকই বাড়ছে, কিন্তু সমস্যাটা হলো যে হারে উৎপাদন ক্ষমতা বেড়েছে সেই তুলনায় এই বৃদ্ধিটা যথেষ্ট না। আচ্ছা, এবার যদি আমরা মার্কেট শেয়ারের দিকে তাকাই তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায়। দেখুন, মাত্র ৪টা বড় কোম্পানি লাফার্জ হোলসম, বসুন্ধরা, ক্রাউন আর হাইডেলবার্গ, এরাই কিন্তু বাজারের প্রায় অর্ধেক মানে ৪৮% দখল করে আছে। তার মানে বাজারটা কিছুটা কনসেন্ট্রেটেড, কিন্তু বাকি যে ৫২% মার্কেট, সেটা কিন্তু বহু ছোট ছোট কোম্পানির মধ্যে ভাগ হয়ে আছে। মানে প্রতিযোগিতাটা কিন্তু বেশ ছড়ানো। আর এত প্লেয়ার যখন একই বাজারে লড়াই করে তখন কি হয়? ঠিক ধরেছেন, দাম নিয়ে প্রচণ্ড প্রতিযোগিতা শুরু হয়। এখানে দেখুন, বড় বড় ব্র্যান্ডগুলোর ৫০ কেজির ব্যাগের দামে খুব বেশি তফাৎ কিন্তু নেই। সবাই চেষ্টা করছে কাছাকাছি দামে বিক্রি করতে, আর এর সরাসরি প্রভাব গিয়ে পড়ছে কোম্পানিগুলোর প্রফিট মার্জিনে, যেটা প্রচণ্ড চাপের মধ্যে আছে। তো আমরা বাজারের অবস্থাটা বুঝলাম। এখন চলুন এই সেক্টরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা হেডউইন্ডসগুলো কি সেগুলোর দিকে একটু নজর দেয়া যাক, কারণ একজন ইনভেস্টর হিসেবে এগুলো জানা কিন্তু খুবই জরুরি। বাংলাদেশের সিমেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দুর্বলতার জায়গাগুলোর একটা হল কাঁচামাল। এটা প্রায় পুরোটাই আমদানি নির্ভর। একবার ভাবুন, ক্লিংকারের ৮৫%, জিপসামের ৯০% আর লাইমস্টোনের প্রায় ৭৫%ই আমাদের বিদেশ থেকে আনতে হয়। এটা সাপ্লাই চেনের জন্য যে কত বড় একটা ঝুঁকি তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই যে আমদানি নির্ভরতা, এটা কিন্তু শুধু মালপত্র আনা নেওয়ার সমস্যা না, এর সাথে জড়িয়ে আছে বিশাল আর্থিক ঝুঁকি। ডলারের দামের ওঠানামা মানে ফরেন এক্সচেঞ্জ ভলাটিলিটি, আর আমাদের দেশের সীমিত ফরেন রিজার্ভ, এই দুটো জিনিস পুরো ইন্ডাস্ট্রিকে একটা সার্বক্ষণিক চাপের মধ্যে রাখে। এই চাপের উপরেই আবার নতুন করে যোগ হয়েছে সরকারি নীতির পরিবর্তন। যেমন ধরুন, এই নতুন বাজেটে ক্লিংকার আমদানির উপর ট্যাক্সটা বদলে ফেলা হয়েছে। আগে যেখানে প্রতি টনে ৭০০ টাকা ফিক্সড ডিউটি ছিল, এখন সেখানে ২৫% ভ্যালু বেসড ট্যাক্স বসানো হয়েছে। এর মানে কি? সোজা কথায়, ক্লিংকারের আন্তর্জাতিক বাজার দর বাড়লে ট্যাক্সের বোঝাও বাড়বে, যা সরাসরি কাঁচামালের খরচ বাড়িয়ে দেবে। আর এই নতুন করের প্রভাবটা কিন্তু একেবারে সরাসরি ভোক্তার পকেটে না গেলেও উৎপাদকদের ওপর ঠিকই পড়বে। ধারণা করা হচ্ছে এর ফলে প্রতি ব্যাগ সিমেন্টের উৎপাদন খরচ প্রায় ৪০ টাকার মতো বেড়ে যেতে পারে। বুঝতেই পারছেন এটা কোম্পানিগুলোর প্রফিটের ওপর কতটা বড় একটা ধাক্কা। এ তো গেল খরচ বাড়ার দিক, এর সাথে আছে দেশের রাজনৈতিক আর অর্থনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি। যেমন এই ২০২৪ সালের শুরুর দিকেই দেখুন, রাজনৈতিক অস্থিরতা আর অনেক বড় বড় প্রজেক্টের কাজ পিছিয়ে যাওয়ার কারণে সিমেন্টের বিক্রি কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে প্রায় অর্ধেকে নেমে এসেছিল। তার মানে চাহিদাটা সবসময় একরকম থাকে না। তো আমরা অনেকগুলো ঝুঁকির কথা শুনলাম। এখন হয়তো মনে হতে পারে এই সেক্টরে পুরোটাই সমস্যা, কিন্তু না, এখানেই গল্পের শেষ নয়।
চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখি। এত সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কেন সিমেন্ট সেক্টরটা দীর্ঘমেয়াদে এত সম্ভাবনাময়, সেই কারণগুলো এখন খুঁজে বের করা যাক। আর সম্ভাবনার কথা বলতে গেলে এই চারটাই হয়তো সবচেয়ে বড় গল্পটা বলে দেয়। দেখুন, বাংলাদেশে মাথাপিছু সিমেন্ট ব্যবহারের পরিমাণ মাত্র 210 কেজি, অথচ ওয়ার্ল্ড অ্যাভারেজ হল 500 কেজি, আর চীনের দিকে তাকালে তো মাথা ঘুরে যাবে 1700 কেজি। এর মানে হলো আমাদের দেশের উন্নয়নের সাথে সাথে এই সিমেন্টের চাহিদা বাড়ার যে কি বিশাল একটা সুযোগ বা রানওয়ে পড়ে আছে তা কল্পনা করাও কঠিন। এখন প্রশ্ন হলো, এই যে এত সিমেন্ট, এগুলো আসলে ব্যবহার করছে কারা? সবচেয়ে বড় ক্রেতা হল সরকার। দেশের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলোতে মোট সিমেন্টের প্রায় ৪৫% চলে যায়। এরপরেই আছে রিয়েল এস্টেট সেক্টর, যারা ব্যবহার করে প্রায় ৩০%। আর বাকি 25% ব্যবহার করি আমরা, মানে সাধারণ মানুষ, নিজেদের বাড়িঘর বানানোর কাজে। আর এই যে সরকারি চাহিদার কথা বললাম, এটা কিন্তু কোনো সাময়িক ব্যাপার নয়। দেশের মেগা প্রজেক্টগুলো, যেমন ধরুন পদ্মা সেতু হয়ে গেছে, এখন চলছে ঢাকা মেট্রো রেলের বাকি কাজ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সারা দেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই সবগুলো প্রজেক্ট কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রির জন্য একটা লম্বা সময়ের স্থিতিশীল চাহিদার যোগান নিশ্চিত করছে। আরেকটা বিশাল গ্রোথ ড্রাইভার হল নগরায়ন বা আরবানাইজেশন। এখনও কিন্তু আমাদের দেশের জনসংখ্যার মাত্র ৩২% শহরে থাকে। তার মানে বিশাল একটা অংশ এখনও গ্রামে। সময়ের সাথে সাথে যত বেশি মানুষ শহরে আসবে, নতুন বাড়িঘর, নতুন রাস্তাঘাট, নতুন কনস্ট্রাকশনের চাহিদাও কিন্তু টেকসইভাবে বাড়তেই থাকবে। তো আমরা দুটো দিকই দেখলাম, একদিকে যেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকি, অন্যদিকে তেমনই বিশাল সম্ভাবনা। চলুন এবার একজন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টাকে এক জায়গায় এনে দেখি, মানে ঝুঁকি আর পুরস্কারের পাল্লাটা ঠিক কোন দিকে ভারী। তাহলে মূল যে দ্বন্দ্ব বা ডিলেমাটা দাঁড়াচ্ছে সেটা কি? এক কথায় বলতে গেলে একদিকে আছে বিশাল ওভার সাপ্লাই, আর তার ফলে তৈরি হওয়া প্রচণ্ড প্রাইস কম্পিটিশন। এর সাথে আছে কাঁচামাল আমদানির ঝুঁকি। আবার অন্যদিকে দেশের মাথাপিছু সিমেন্ট ব্যবহার এখনও অনেক কম, যা ভবিষ্যতের বিশাল এক সম্ভাবনার দরজা খুলে দেয়। আর এর সাথে তো বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আর আরবানাইজেশনের চাহিদা আছেই। তো এই রকম একটা বাজারে টিকে থাকতে আর গ্রো করতে হলে কোম্পানিগুলোকে কিন্তু অনেক স্মার্ট হতে হবে। কিছু কৌশলগত দিকে মনোযোগ দিতেই হবে, যেমন এই অতিরিক্ত ক্যাপাসিটি সামলানোর জন্য হয়তো কনসোলিডেশন বা একীভূতকরণের পথে হাঁটতে হবে। কাঁচামালের জন্য শুধু ১-২টা দেশের উপর নির্ভর না করে নতুন উৎস খুঁজতে হবে। আর খরচ কমাতে, এফিসিয়েন্সি বাড়াতে টেকনোলজি আর সাস্টেনেবিলিটিতে বিনিয়োগ করতেই হবে। আর আমার মনে হয় যারা এই কাজগুলো ঠিকঠাক করতে পারবে তারাই কিন্তু শেষ পর্যন্ত এই বাজারের বিজয়ী হবে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এই যে একটা ওভার সাপ্লাইয়ের বাজার, এখানে আসলে আসল ভ্যালুটা কোথায় লুকিয়ে আছে? মার্কেট লিডারদের বিশাল স্কেল আর প্রোডাকশন ক্যাপাসিটিতে, নাকি ছোট চ্যালেঞ্জার কোম্পানিগুলোর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অ্যাজিলিটিতে, অথবা তাদের কাছে যারা নতুন প্রযুক্তি আর উদ্ভাবনী দক্ষতা দিয়ে সবাইকে ছাড়িয়ে যাবে? এই প্রশ্নের উত্তরটা হয়তো আপনাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে, আর সেটাই হয়তো বলে দেবে এই সেক্টরের ভবিষ্যতের আসল বিজয়ী কারা হতে চলেছে।